ভাঙতে ভাঙতে কয়েক ভাগে বিভক্ত পশ্চিমবঙ্গের হালের প্রভাবশালী দল তৃণমূল কংগ্রেস। দর্শক, তৃণমূল ধ্বংস হওয়ার পিছনে শুভেন্দু অধিকারীকে অপরাধী বানিয়ে দর্শকরা শুভেন্দু অধিকারী গাড়িকে ঘেরাও করে গণধোলাই করছে। এদিকে আজ মমতা ব্যানার্জির দল তৃণমূলকে ধ্বংস করে দিয়েছে শুভেন্দু অধিকারী। পশ্চিমবঙ্গে ধ্বংসলীলা তৈরি হয়। মমতা ব্যানার্জির কর্মীরা শুভেন্দু অধিকারীর উপর সরাসরি আক্রমণ করে অসংখ্য হতাহত করে। হঠাৎ করে পশ্চিমবঙ্গের রাজনীতিতে এমন কিছু ঘটনা ঘটছে যেগুলোকে আর কোনোভাবে বিচ্ছিন্ন ঘটনা বলে উড়িয়ে দেওয়া যাচ্ছে না। একদিকে রাজ্যের ক্ষমতাসীন দলের শীর্ষ নেতাকে খোদ হিন্দু মহিলারা মন্দির থেকে তাড়িয়ে দিচ্ছেন। সবচেয়ে শক্তিশালী মুখ শুভেন্দু অধিকারী যখন একটি স্থানীয় মন্দিরে প্রবেশ করতে যাচ্ছিলেন, তখন এলাকার হিন্দু মহিলারা একজোট হয়ে তাকে আটকে দেন। আপনারা দেখলেন মমতা বন্দ্যোপাধ্যায়ের দুয়ারে সিআইডি এবং সিআইডি আধিকারিকদের ভেতরে ঢুকতে দেওয়া হলো না। তৃণমূল নেতা শুভাশিস চক্রবর্তী তিনি সেখানে ভলান্টিয়ার করছেন। তৃণমূল নেতা শুভাশিস চক্রবর্তী তারা ঢুকতে দিল না সিআইডি আধিকারিকদের। বিধানসভার পরে লোকসভাতেও তৃণমূলের ভাঙন। এবার কি তাহলে জোড়াফুল প্রতীক হাতছাড়া, দল প্রতীক দুটোই হাতছাড়া হবে মমতার? একদম জুতো মেরে বিদায় করা উচিত। এই নোংরা মহিলাটাকে, এই রাজ্যটাকে ধ্বংস করেছেন হিন্দু মুসলমান, উনি শিখিয়েছেন মানুষকে। ভারতীয় শিক্ষার্থীদের তেলাপোকা আখ্যা দেয়ায় ক্ষোভে ফেটে পড়েছেন দেশটির তরুণরা। ক্ষুব্ধ হয়ে তারা গড়ে তুলেছে তেলাপোকা পার্টি। প্রতিদিন তীব্র হচ্ছে আন্দোলনের মাত্রা। একদিকে ককরোচ পার্টির আন্দোলন হচ্ছে ভারতে, অন্যদিকে মমতা ব্যানার্জির তৃণমূল দলকে শুভেন্দু অধিকারী ধ্বংস করে দিয়েছে। এবং মমতা ব্যানার্জির দল ধ্বংস হওয়ার পর মমতা ব্যানার্জির কর্মীরা সরাসরি শুভেন্দু অধিকারীর উপর আক্রমণ করে এবং শুভেন্দু অধিকারীর খারাপ অবস্থা করে। শিক্ষার্থী, সাধারণ জনগণ এক হয়ে পশ্চিমবঙ্গের রাজনীতি উত্তাল করে। আপনারা দেখতে পারবেন এই মুহূর্তে শুভেন্দু অধিকারীর অবস্থা এবং পশ্চিমবঙ্গের রাজনীতির মধ্যে যে খারাপ অবস্থা চলতেছে। নরেন্দ্র মোদীও এইসব দেখে বিপদের মুখে পড়ে। সবকিছুই দেখানোর চেষ্টা করব আমাদের এই একটি নিউজ প্রতিবেদনের মাধ্যমে। একদম জুতো মেরে বিদায় করা উচিত। এই নোংরা মহিলাটাকে, এই রাজ্যটাকে ধ্বংস করেছেন হিন্দু মুসলমান, উনি শিখিয়েছেন মানুষকে। পরিযায়ী রাজনীতিবিদ, পশ্চিমবাংলায় কাজ না পেয়ে প্রচুর যুবক, লক্ষ লক্ষ যুবক ভিন রাজ্যে কাজ খুঁজতে যায়। আজকে মমতা বন্দ্যোপাধ্যায় পশ্চিমবাংলায় মাটি খুঁজে পাচ্ছে না, তাই দিল্লিতে যাচ্ছে যদি কিছু বাজার গরম করা যায়। একসময় বাংলার মানুষকে, স্পেশালি মুসলমানদের ওয়াকাফ আইনের প্রসঙ্গে উনি বলেছিলেন, এখানে ওয়াকাফ নিয়ে কথা হবে না, এখানে কোনো আন্দোলন হবে না, আন্দোলন করতে চাইলে দিল্লি চলে যাও। ভাগ্যের কি পরিহাস দেখুন, আজকে সেই মুখ্যমন্ত্রীকে দিল্লি ছুটতে হচ্ছে একটু অক্সিজেন পাওয়ার জন্য, আন্দোলন করার জন্য। কারণ বাংলায় উনি সাথী খুঁজে পাচ্ছেন না। ওনার 80টা এমএলএর মধ্যে শুনেছি 20-22টা ওনার সঙ্গে আছে, কিন্তু তারা কোথায় আছে তাও জানি না। কদিন আগে ধর্ণা মঞ্চে বসেছিলেন, সেখানে মনে হয় 4-5 জন ছিল, বাকি কেউই নেই। অতএব এই আকাল কাটানোর জন্যে উনি দিল্লিতে মাটি খুঁজছেন। এখন যদি রাহুল গান্ধী কিছু লোক দিয়ে দেয়, বা আরও যারা আছে, লালু প্রসাদ যাদবের ছেলে অখিলেশ, তারপরে ওদিকে তেজস্বী, ওদিকে আরও যারা আছে ইন্ডিয়া জোটের, মানে এখন আর তৃণমূল সার্ভাইভ করতে পারছে না, ইন্ডিয়া জোটের নাম নিয়ে ওইখানে উনি লম্পজম্প করবেন। আসলে মিডিয়ায় না থাকলে ওনার তো পেটের ভাতও হজবে না, রাতের ঘুমও হবে না। অতএব এখানে ঠাঁই না পেয়ে এখন উনি দিল্লির আশ্রয় খুঁজছেন। একদম জুতো মেরে বিদায় করা উচিত। এই নোংরা মহিলাটাকে, এই রাজ্যটাকে ধ্বংস করেছেন হিন্দু মুসলমান, উনি শিখিয়েছেন মানুষকে। কখনো ইমাম ভাতা, কখনো পুরোহিত ভাতা, কখনো সাগর মেলা, কখনো ঈদের রেড রোডে এসে ভাষণ মারা, পলিটিক্যাল ভাষণ, কখনো আবার দুর্গা কার্নিভেল করা, মানে যা করেছেন বললে শেষ হবে না। সরকারি টাকায় মন্দির করা, মানে এই নোংরা মহিলা মুসলমানদের শুধু লুটপাট গুন্ডাগার্দিতে লাগিয়ে রাখলো, হিংসার কাজে লাগিয়ে রাখলো। পার্টিতে আপনি দেখবেন ওর পার্টিতে মুসলিমদের কোনো জায়গা ছিল না, আগেও ছিল না, উপরের মন্ত্রিত্বে কোনো জায়গা ছিল না। ফিরাত হাকিম তো মুসলমানই নয়, আর সিদ্দিকুল্লাহ তো মানে নাম উচ্চারণ করতে ঘৃণা লাগে। একটা লাইব্রেরিও করতে পারেনি, ও শুধু মন্ত্রী হওয়ার নেশাতে পুরো জাতিকে বিসর্জন দিয়েছে। এবং মুসলমানদের বিপদে কোনোদিন একটা কথা বলেনি, সবসময় মমতা বন্দ্যোপাধ্যায়কে ডিফেন্ড করে। যেমন আনিস খানের মার্ডার থেকে আরম্ভ করে যে কোনো কেসে মুসলমানদের বিপদে এদের খুঁজে পাওয়া যায়নি, এরা মমতার পাশে ছিল। আজকের দিনে মমতা বন্দ্যোপাধ্যায় নতুন করে যে কমিটিটা করেছে তাতেও একজন মুসলিম নেই। চরম সাম্প্রদায়িক আরএসএস এর দুর্গা। এবং গত ইলেকশনের আগে একটা বছর মুসলমানদের এই পরিমাণ অপমান করেছে, মানে বলে শেষ করা যাবে না। প্রথম তো সরকারি টাকায় মন্দির করা, এটা একটা অবৈধ কাজ, অসাংবিধানিক কাজ। তারপরে ধরুন মুসলমানদের ওই প্রসাদ খাইয়ে দেওয়া, তারপরে বলে দিল কোরআন শেষ হয়ে যাবে, আমার স্কিম শেষ হবে না, সঙ্গে বাইবেল গীতাও কথা বলেছে। তারপরে বললো এসপি আর ডিএমকে বলবো নজরদারি করো, মসজিদ থেকে যেন উস্কানিমূলক কথা না হয়। মানে বললে শেষ হবে না। মুসলমানদের প্রতি তার এত ঘৃণা, কখন বললো যে বেশি কথা বলবে না, দুটো কেস এমন দেবো, ঝুলিয়ে দেবো।
দিচ্ছ? হঠাৎ করে পশ্চিমবঙ্গের রাজনীতিতে এমন কিছু ঘটনা ঘটছে যেগুলোকে আর কোনোভাবে বিচ্ছিন্ন ঘটনা বলে উড়িয়ে দেওয়া যাচ্ছে না। একদিকে রাজ্যের ক্ষমতাসীন দলের শীর্ষ নেতাকে খোদ হিন্দু মহিলারা মন্দির থেকে তাড়িয়ে দিচ্ছেন। মহেশতলার রবীন্দ্রনগর এলাকায় যা ঘটেছে সেটাকে শুধুমাত্র একটি বিক্ষোভ বলে চালিয়ে দেওয়া যাবে না, এটা একটা রাজনৈতিক সংকেত। বিজেপির পশ্চিমবঙ্গ ইউনিটের সবচেয়ে শক্তিশালী মুখ শুভেন্দু অধিকারী যখন একটি স্থানীয় মন্দিরে প্রবেশ করতে যাচ্ছিলেন, তখন এলাকার হিন্দু মহিলারা একজোট হয়ে তাকে আটকে দেন। শুধু আটকে দেওয়া নয়, তাকে সরাসরি চোর বলে সম্বোধন করা হয়েছে। তার বাবার নাম ধরে স্লোগান দেওয়া হয়েছে। একজন মহিলা স্পষ্ট বলেছেন, আমাদের 100 দিনের কাজের টাকা কোথায়, মিথ্যাবাদী চোর। আরেকজন বলেছেন, গোরক্ষার নামে শুধু মুসলিম, দলিত, আদিবাসীদের বেছে বেছে খুন করা হবে, এই অধিকার কে দিয়েছে? এখানে একটু থামুন এবং ভাবুন। এই কথাগুলো কোনো তৃণমূলের কর্মী বলছেন না, কোনো বিরোধী দলের নেতা বলছেন না, এগুলো বলছেন সেই হিন্দু মহিলারা যাদের ভোটে শুভেন্দু অধিকারী এবং বিজেপি ক্ষমতায় এসেছে, যাদের ধর্মীয় আবেগকে পুঁজি করে বিজেপি বাংলায় তাদের রাজনৈতিক ভিত্তি তৈরি করেছিল। কিন্তু এখানেই বিষয়টা আরো গভীরে যায়। শুভেন্দু অধিকারী গত কয়েক বছর ধরে একটাই কার্ড খেলেছেন, হিন্দু বনাম মুসলিম। নন্দীগ্রামে তিনি যখন মমতার বিরুদ্ধে জিতেছিলেন, তখন তার প্রচারের মূল মন্ত্র ছিল ধর্মীয় মেরুকরণ। কিন্তু ক্ষমতায় আসার পর বাস্তবতা ভিন্ন চিত্র দেখাচ্ছে। মহেশতলার সেই মহিলাদের একজন অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা বলেছেন, আলু, পটল, বেগুনের মতো যদি শুভেন্দু অধিকারী মনে করেন হিন্দু ধর্মকে দাঁড়িপাল্লায় ওজন করে বিক্রি করবে, হিন্দুরা কিন্তু ঐক্যবদ্ধ হয়ে আপনাকে মুখের জবাব দেবে। এই একটি বাক্য আসলে পুরো বিজেপির বাংলা কৌশলের ভিত্তিমূলে আঘাত করছে। কারণ বিজেপি ধরে নিয়েছিল হিন্দু ভোট ব্যাংক মানেই একটা নিশ্চিত রাজনৈতিক আমানত। কিন্তু বাংলার হিন্দুরা, বিশেষ করে তৃণমূল স্তরের সাধারণ মানুষ প্রমাণ করছেন যে ধর্মের নামে যদি পেটের ভাত কেড়ে নেওয়া হয়, তাহলে মন্দিরের সিঁড়িতেই সেই প্রতিবাদ হবে। আর এটাই শুভেন্দু অধিকারীর জন্য সবচেয়ে বড় বিপদের সংকেত। কারণ তিনি যদি নিজের ভোট ব্যাংকের মধ্যেই এই মাত্রার প্রতিরোধের সম্মুখীন হন, তাহলে আগামী দিনে তার রাজনৈতিক ভূমি কতটা স্থির থাকবে সেটা এখন বড় প্রশ্ন। কিন্তু শুভেন্দুর এই রাজনৈতিক সংকটের পাশাপাশি বাংলার রাজনীতিতে আরও একটি ভূমিকম্প ঘটছে, যেটা হয়তো শুভেন্দুর চেয়ে বেশি গুরুত্বপূর্ণ। হুমায়ুন কবির নামটা হয়তো অনেকের কাছে তুলনামূলক কম পরিচিত, কিন্তু এই মুহূর্তে পশ্চিমবঙ্গের রাজনীতিতে সবচেয়ে তাৎপর্যপূর্ণ চালটি দিয়েছেন এই মানুষটি। ঘটনাটা বুঝতে হলে একটু পেছনে যেতে হবে। হুমায়ুন কবির একসময় তৃণমূল কংগ্রেসের অন্যতম শক্তিশালী নেতা ছিলেন, কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে তার সম্পর্কের অবনতি হয়। অভিযোগ আছে, মমতার নির্দেশে হুমায়ুনের ছেলেকে থানায় তুলে নিয়ে যাওয়া হয়েছিল। তার স্ত্রীর নামে এফআইআর দায়ের হয়েছিল। এক পর্যায়ে তাকে দল থেকে বের করে দেওয়া হয়েছে। সেই হুমায়ুন নিজের দল তৈরি করেছেন আমজনতা উন্নয়ন পার্টি। রেজিনগর এবং নওদা দুটি কেন্দ্র থেকে নিজে জিতে এসেছেন। আর এখন তিনি ঘোষণা করছেন, মমতা বন্দ্যোপাধ্যায় চাইলে তিনি রেজিনগর আসনটি ছেড়ে দেবেন। শুধু ছেড়ে দেবেন না, নিজের দায়িত্বে প্রচার করে মমতাকে জিতিয়ে বিধানসভায় তিনি নিয়ে আসার গ্যারান্টিও দিচ্ছেন। এখন প্রশ্ন, যে মানুষটাকে মমতা নিজে তাড়িয়ে দিয়েছিলেন, সেই মানুষটা হঠাৎ মমতার জন্য নিজের জেতা আসন ছাড়তে চাইছেন কেন? এটা কি আবেগ নাকি গণিত? উত্তর হলো, এটা নির্ভেজাল রাজনৈতিক গণিত এবং অত্যন্ত ধারালো গণিত। এই মুহূর্তে তৃণমূল কংগ্রেস দুই ভাগে বিভক্ত। একদিকে মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুগত অংশ, অন্যদিকে রথব্রত বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে যারা দল ভেঙে বেরিয়ে গেছেন। রথব্রতের সাথে রয়েছেন প্রায় 60 জন বিধায়ক, যারা নিজেদের আসল তৃণমূল বলে দাবি করছেন এবং বিধানসভায় বিরোধী দলের স্বীকৃতি চাইছেন। হুমায়ুনের হিসাবটা এখানে স্ফটিকের মতো পরিষ্কার। যদি মমতা বন্দ্যোপাধ্যায় রেজিনগর থেকে উপনির্বাচনে যেতেন এবং বিধানসভায় প্রবেশ করেন, তাহলে ওই 60 জন বিধায়কের একটা বড় অংশ রথব্রতকে ছেড়ে আবার মমতার পক্ষে ফিরে আসবেন। কারণ এই বিধায়করা তৃণমূলের টিকিটে মমতার ছবি দেখিয়ে জিতেছিলেন। মমতার সশরীরে বিধানসভায় উপস্থিত থাকলে তাদের পক্ষে রথব্রতের সাথে থাকাটা রাজনৈতিকভাবে অনেক কঠিন হয়ে যাবে। অর্থাৎ হুমায়ুন একটি চালে দুটো কাজ করেছেন। প্রথমত, রথব্রতের রাজনৈতিক অস্তিত্বকে সংকটে ফেলা। দ্বিতীয়ত, নিজেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের ত্রাণকর্তা হিসেবে প্রতিষ্ঠা করা, যেটা ভবিষ্যতে তার জন্য বিশাল রাজনৈতিক পুঁজি হয়ে উঠতে পারে। কিন্তু আন্তর্জাতিক বিশ্লেষকরা এখন অন্য একটি প্রশ্ন তুলছেন। তৃণমূল কংগ্রেস একটা বিশাল দল, যে দল টানা 3 বার পশ্চিমবঙ্গের ক্ষমতা এসেছিল। সেই দল তাসের ঘরের মতো ভেঙে পড়লো কেন? হুমায়ুন কবির এর জন্য সরাসরি দায়ী করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়কে। তার বক্তব্য অত্যন্ত কঠোর এবং স্পষ্ট। তিনি বলেছেন, মমতা বন্দ্যোপাধ্যায় মহাভারতের অন্ধ ধৃতরাষ্ট্রের মতো আচরণ করেছেন। ভাইপো অভিষেককে রাজনৈতিকভাবে প্রতিষ্ঠা করতে গিয়ে দলের পোর খাওয়া সিনিয়র নেতাদের একে একে ছুড়ে ফেলেছেন। আখরুজ্জামান, জাভেদ খান, সাবিনা ইয়াসমিন, শিবলি সাহা, এরা সবাই একসময় মমতার ঘনিষ্ঠ ছিলেন, কিন্তু যখন সংকট এলো তারাই সবার আগে দল ছেড়েছেন। হুমায়ুনের ভাষায় মমতা চতুর্থ মেয়াদে ক্ষমতায় থাকতে পারতেন, কিন্তু ভাইপোকে অঘোষিত উত্তরাধিকারী বানাতে গিয়ে তিনি গোটা দলটাকে খাদের কিনারায় নিয়ে গেছেন। নাকি তৃণমূলের এই ভাঙনের পেছনে দিল্লি থেকে পরিচালিত কোনো বড় রাজনৈতিক অপারেশনের হাত আছে? এটা এখনো একটা উন্মুক্ত প্রশ্ন। আর ঠিক এই প্রশ্নের উত্তর খুঁজতে গেলেই সামনে আসে আরো ভয়ঙ্কর একটা তথ্য। কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক হঠাৎ করেই হুমায়ুন কবিরের Y+ ক্যাটাগরির নিরাপত্তা প্রত্যাহার করে দিয়েছে। এখন এটাকে একটু বিশ্লেষণ করুন। অধীর রঞ্জন চৌধুরী এবারের নির্বাচনে হেরে গেছেন, তার নিরাপত্তা বহাল। ভাঙড়ের বিধায়ক নওশাদ সিদ্দিকের নিরাপত্তা তোলা হয়নি। এমনকি তৃণমূল ভেঙে রথব্রতের দলে যোগ দেওয়া নেতাদেরও কেন্দ্রীয় নিরাপত্তা দেওয়া হচ্ছে। কিন্তু হুমায়ুন কবির, যিনি 2টি আসন থেকে জিতে এসেছেন, যিনি একজন নির্বাচিত বিধায়ক, তার নিরাপত্তা কেড়ে নেওয়া হলো।
এখানে একটা প্যাটার্ন স্পষ্ট দেখা যাচ্ছে। যারা কেন্দ্রের সাথে সুর মিলিয়ে চলছেন তারা নিরাপত্তা পাচ্ছেন, যারা স্বাধীন অবস্থান নিচ্ছেন তাদের অরক্ষিত করে দেওয়া হচ্ছে। হুমায়ুন নিজেই বলেছেন, যাহাই তৃণমূল তাহাই বিজেপি। তার দাবি, রথব্রত বন্দ্যোপাধ্যায়রা আসলে বিজেপির প্রক্সি হিসেবে কাজ করছেন, আর সেই কারণেই তারা কেন্দ্রীয় নিরাপত্তা পাচ্ছেন। এই অভিযোগ সত্য হোক বা না হোক, বাংলাদেশের জেনজি আন্দোলনের প্রতিচ্ছবি যেন এবার দেখা যাচ্ছে ভারতেও। রাজাকার আখ্যা দেয়ায় শেখ হাসিনার বিরুদ্ধে যেভাবে জনরোষ তৈরি হয়েছিল, একইভাবে ভারতীয় শিক্ষার্থীদের তেলাপোকা আখ্যা দেয়ায় ক্ষোভে ফেটে পড়েছেন দেশটির তরুণরা। ক্ষুব্ধ হয়ে তারা গড়ে তুলেছে তেলাপোকা পার্টি। প্রতিদিন তীব্র হচ্ছে আন্দোলনের মাত্রা। জেনজি প্রজন্মের এই আন্দোলন এখন দিল্লির মসনদ কাঁপিয়ে দিচ্ছে। বিস্তারিত জানাচ্ছেন মেহেদী হাসান। দিল্লির ঐতিহাসিক যন্তর মন্তর এখন প্রকম্পিত হচ্ছে হাম লেগে রহেঙ্গে আজাদি, হক সে লড়েঙ্গে আজাদি স্লোগানে। প্রশ্নপত্র ফাঁস, বেকারত্ব এবং শিক্ষা ব্যবস্থার নানা অনিয়মের বিরুদ্ধে তেলাপোকা পার্টি বা ককরোচ জনতা পার্টির ব্যানারে রাজপথে নেমেছে হাজারো তরুণ। দীর্ঘদিন ধরে জমে থাকা ক্ষোভ এখন প্রকাশ্যে চলে এসেছে, আর সেই ক্ষোভই ধীরে ধীরে মোদী সরকারের জন্য নতুন রাজনৈতিক অস্বস্তি তৈরি করেছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে শুরু হওয়া এই প্রতিবাদ এখন বাস্তব আন্দোলনের রূপ নেওয়ায় বিষয়টি নিয়ে দেশজুড়ে নতুন আলোচনা শুরু হয়েছে। এই আন্দোলনের সূত্রপাত একটি বিতর্কিত মন্তব্য থেকে। গত মাসে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সূর্যকান্ত এক শুনানিতে কিছু বেকার তরুণকে তেলাপোকা বা পরজীবীর সঙ্গে তুলনা করেন। সেই মন্তব্য প্রকাশ্যে আসার পর সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক প্রতিক্রিয়া দেখা যায়। অনেক তরুণ মনে করেন তাদের হতাশা ও সংগ্রামকে অপমান করা হয়েছে। আমি বুঝি নির্মাণের শিল্প, সালাম স্টিল বোঝে ডিউরেবিলিটি, সালাম স্টিল মোস্ট ডিউরেবল স্টিল। আর সেই ক্ষোভ থেকেই যুক্তরাষ্ট্র প্রবাসী তরুণ অভিজিৎ দীপক ককরোচ জনতা পার্টি গঠন করেন। শুরুতে এটি একটি ব্যঙ্গাত্মক উদ্যোগ হিসেবে দেখা হলেও খুব অল্প সময়ের মধ্যেই তা একটি বড় তরুণ আন্দোলনে পরিণত হয়। তবে শুধুই মন্তব্য নয়, এর পেছনেও আরো গভীর কারণ রয়েছে। দীর্ঘদিন ধরেই ভারতের অনেক তরুণ চাকরি সংকট নিয়ে হতাশ। উচ্চশিক্ষা শেষ করেও অনেকে চাকরি পাচ্ছেন না। এর সঙ্গে সরকারি চাকরির পরীক্ষা নিয়ে প্রশ্নপত্র ফাঁস, ফলাফল নিয়ে বিতর্ক এবং নিয়োগ জটিলতার মতো অভিযোগ যুক্ত হয়েছে। আন্দোলনকারীদের দাবি, বছরের পর বছর প্রস্তুতি নেওয়ার পরও তারা ন্যায্য সুযোগ পাচ্ছেন না। ফলে শিক্ষা ব্যবস্থা এবং কর্মসংস্থান নিয়ে তাদের মধ্যে ক্ষোভ ক্রমেই বাড়ছে। এই অসন্তোষের চিত্র বিভিন্ন পরিসংখ্যানে উঠে এসেছে। বিশ্বব্যাংকের তথ্য অনুযায়ী 15 থেকে 24 বছর বয়সী ভারতীয়দের বেকারত্বের হার প্রায় 16%। অন্যদিকে আজিম প্রেজমি বিশ্ববিদ্যালয় এক প্রতিবেদনে বলা হয়েছে 20 থেকে 29 বছর বয়সী বেকারদের 67% স্নাতক ডিগ্রিধারী, অর্থাৎ উচ্চশিক্ষিত তরুণদের একটি বড় অংশ চাকরি খুঁজে পাচ্ছেন না। আর এই হতাশার প্রতিফলন দেখা যাচ্ছে আন্দোলনের জনপ্রিয়তাতেও। ইনস্টাগ্রামে সিজিপির অনুসারীর সংখ্যা ইতোমধ্যে 2 কোটি 20 লাখ ছাড়িয়েছে, যা আন্দোলনটির দ্রুত বিস্তারকে সামনে এনেছে। এই পরিস্থিতিতে গেল 6 জুন যন্তর মন্তরের সমাবেশে শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ দাবি করেন বিক্ষোভকারীরা। তাদের অভিযোগ, শিক্ষা ও নিয়োগ ব্যবস্থার সংকট মোকাবিলায় সরকার কার্যকর পদক্ষেপ নিতে পারছে না। একই সঙ্গে দাবি পূরণ না হলে আরো বড় কর্মসূচিও হুঁশিয়ারি দেওয়া হয়েছে। আর এ কারণে বিভিন্ন রাজনৈতিক বিশ্লেষক মনে করছেন, ভারতের বিপুল জেনজি জনগোষ্ঠীর এই ক্ষোভ যদি আরো সংগঠিত রূপ পায়, তাহলে তা আগামী দিনে মোদী সরকারের জন্য বড় রাজনৈতিক চ্যালেঞ্জ হয়ে উঠতে পারে। মমতা তৃণমূলের সংসদীয় দলও ভেঙে গেল। বিজেপিতে নয়, এনডিএতে যোগ দিলেন ঘাসফুলের 20 জন বিদ্রোহী সাংসদ। চিঠি দিয়ে লোকসভা স্পিকারকে লিখলেন কাকলি ঘোষ দস্তিদার। ঋতব্রত মডেলে পরিষদীয় দল ভেঙেছিল আগেই, এবার সংসদীয় দল ভাঙল কাকলি মডেল। তাহলে লোকসভায় তৃণমূলের 18 সাংসদের মধ্যে 20 জনই এনডিএতে, আর মমতার হাতে রইল 8। তবে কি তৃণমূল মমতার হাতছাড়া হওয়ার অপেক্ষায়? ভাঙার চক্রান্তের খেলা খেলছেন। মনে রাখবেন, এই খেলা খেলে কোনো লাভ নেই। আপনারা যদি এই খেলা খেলেন, আমি কিন্তু বড় খেলোয়াড়। চক্রান্তের খেলা ততক্ষণে বিদ্রোহের আঁচে ভেঙে খান তৃণমূল। বিধানসভায় বিরোধী দলনেতা ঋতব্রতই সদর্থক এবং গঠনমূলক বিরোধীর ভূমিকা পালন করব। তাহলে মমতা বন্দ্যোপাধ্যায়ের ভবিষ্যৎ কি? সোমবারই রাজ্যসভার সাংসদ পদ ছাড়লেন সুখেন্দু শেখর রায়, একই সঙ্গে ছাড়লেন তৃণমূলও। দল যেভাবে চলা উচিত চলেনি। এত বড় বিপর্যয় হলো কেন, তার কারণ অনুসন্ধান করার কোনো চেষ্টা করেন। রাজ্যসভায় তৃণমূলের সদস্য সংখ্যা ছিল 13, সুখেন্দু শেখর পদত্যাগ করায় হলো 12। চমক তখনও বাকি ছিল। সোমবার দিল্লিতে মমতা যখন ইন্ডি জোটের বৈঠকে, ঠিক তখনই একটু দূরে রাজধানীতে গোপন বৈঠকে তৃণমূলের সাংসদরা। এখানেই শেষ নয়, তারপর আরও বড় চমক। তৃণমূলের বিদ্রোহী সাংসদদের সঙ্গে বৈঠকে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ভূপেন্দ্র যাদবের বাসভবনে। স্বাভাবিকভাবেই সেই দিকে আমাদের এই মুহূর্তে নজর থাকছে। গেট খোলা হচ্ছে। বৈঠকের পর শুভেন্দু অধিকারী তিনি বেরিয়ে আসছেন। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তিনি বৈঠকের শেষে বেরিয়ে গেলেন। তিনি কোনো রকম কোনো প্রশ্নের উত্তর তিনি দেননি। সাংসদ পদ ও তৃণমূল ছেড়েই ভূপেন্দ্র শুভেন্দু সাক্ষাতে সুখেন্দু শেখর। বৈঠকে ছিলেন অসিত মাল, পার্থ ভৌমিক, কাকলি ঘোষ দস্তিদাররা। আর কি, দেওয়াল লিখন ততক্ষণে স্পষ্ট।
তাহলে পরিষদীয় দলের পর এবার সংসদীয় দল হাতছাড়া মমতার। বিধানসভায় ঋতব্রত মডেল আর সংসদে কাকলি মডেল। লোকসভা স্পিকারকে চিঠি কাকলি ঘোষ দস্তিদারের। চিঠিতে তৃণমূলের 20 সাংসদের সই। বারাসাতে সাংসদ লিখলেন, 20 জন সাংসদ বিজেপি নেতৃত্বাধীন এনডিএতে যোগদানের সিদ্ধান্ত নিয়েছি। এনডিএতে যোগ দিতে চাই বলে লোকসভার অধ্যক্ষ ওম বিড়লাকে চিঠিও পাঠিয়েছি। আমরা বাংলার জনরায় মাথা পেতে নিয়েছি। বিশ্বাস করি পরবর্তী রাজনৈতিক পদক্ষেপ এনডিএ। দর্শক, আপনারা তো দেখলেন এখানে কি কথা হচ্ছে, অনেকে কিন্তু অনেক কথা বলতেছে। বিশেষ করে এখানে দেখতে পাচ্ছি আমরা শুভেন্দু অধিকারীর বর্তমান অবস্থা এবং পশ্চিমবঙ্গের রাজনীতির অবস্থা নিয়ে কথা হয়ে গেছে। এই বিষয়গুলো দেখে এবং পশ্চিমবঙ্গের রাজনীতি নিয়ে আপনার মন্তব্য কি? আপনার গুরুত্বপূর্ণ মন্তব্যটা অবশ্যই আপনারা আমাদের কমেন্ট বক্সে লিখে যাবেন। সর্বশেষে আপনাদের কাছে আমাদের রিকোয়েস্ট থাকবে, আপনারা আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটি বাজাবেন, যাতে করে নেক্সট ভিডিওটা সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায়। ধন্যবাদ।